আসবে। আমি যে এটা কিন্তু সম্পূর্ণ আবার পার্সোনাল অপিনিয়ন, কিন্তু আমি মনে করি এই দেশে আওয়ামী লীগ ফিরে আসবে। কারণ আওয়ামী লীগ একটা বিরাট দল, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী আছে, এবং আওয়ামী লীগের যদি নতুন নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগ আবার ভালো করবে এদেশে, এটা হবে। যে যত চেষ্টা করুক, ওই যে আসিফ মাহমুদ সজীব ভুয়া বলছে আওয়ামী লীগের সে নিশ্চিহ্ন করে দিবে, হ্যান করুক, এগুলো বোগাস কথাবার্তা ভাই, এগুলো ছোট বাচ্চা মানে পোলাপানের কথা, এর বাস্তবতা না এটা। কিন্তু শেখ হাসিনা আবার এখানে আসবে, এটা আমি পার্সোনালি মনে করি না। কারণ এই দেশের মানুষের যে ঘৃণা, এমনকি আওয়ামী লীগ করে এমন লোকও শেখ হাসিনাকে ঘৃণা করে। আমার কাছে নিজে বলতে শুনছি আমি, সে বলছে শেখ হাসিনা এটা করলোটা কি, সে নিজে ধ্বংস হলো, আওয়ামী লীগকে ধ্বংস করলো, এবং সে তার বাপকে ধ্বংস করলো। তারা কিন্তু শেখ হাসিনাকে এইভাবেই করে। অনেক লোক আছে যারা নাকি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে, তারা শেখ হাসিনাকে ঘৃণা করে, অনেক লোক আছে। কিন্তু একটা দুর্ভাগ্যজনক কি আমি বলি আপনাকে, এই সরকারের কিছু কিছু লোক তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে, এটা বলে বলে, এবং তাদের কিছু আপনার বাল সুলভ কর্মকাণ্ডের কারণে তারা বরং শেখ হাসিনাকে ফেরত আনার একটা চেষ্টা করতেছে বলে আমি মনে করি। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, যেমন ধরেন এই যে 32 নম্বরটা ভাঙা হয়েছে না? আচ্ছা, এটা কে ভাঙলো? এটা কি সরকার ভাঙছে? ভাঙে নাই। সরকারকে এই ভাঙায় খুশি হয়েছে, মনে মনে খুশি হইতে পারে, আমি জানি না। কিন্তু প্রকাশ্যে যেদিন ভাঙা হলো, তারপরের দিন কি প্রধান উপদেষ্টা 2বার বিবৃতি দেয় নাই? 2বার দিচ্ছে। একবার দুপুরে দিচ্ছে, তার মনে হয়েছে বোধহয় বিবৃতিটা কম হয়ে গেল, আবার রাতের বেলা দিচ্ছে, গভীর রাতে। 2বার তারা বিবৃতি দিয়ে এই ঘটনা কিন্তু নিন্দা করছে। তার মানে ওনাদের নিন্দা করতে হয়েছে। কেন করতে হয়েছে? সারা দুনিয়াকে দেখানোর জন্য এটা আমরা চাই নাই। কিন্তু ওনারা এটা চায় নাই, এটাকে ওনারা প্রমাণ করতে পারছে কোনো একটা কাজের মাধ্যমে? পারে নাই। এর মাধ্যমে হয়েছেটা কি? এর মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো কি, এই যে শেখ হাসিনা ইন্ডিয়ায় যে লুকাই আছে, পালাই আছে, অথবা ইন্ডিয়া তাকে থাকতে দিছে, যখন শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলাটা শুরু হয়েছে, এবং যখন নাকি আদালত তার বিরুদ্ধে একটা রায় দিবে, অথবা আদালতের মামলার জন্য তাকে আনার প্রয়োজন হবে, তখন কিন্তু সারা দুনিয়ার কাছে ইন্ডিয়া কিন্তু একটা মানে আপনার বেকায়দায় ছিল একদিন। তারা বলতে পারতো না, যুক্তি দিয়ে বুঝাইতে পারতো না যে কেন তারা শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না। এখন কি হলো, এই ঘটনার মাধ্যমে তারা শেখ হাসিনার পক্ষে একটা যুক্তি আমরা ওনাদের হাতে উঠাই দিলাম। এই তৌহিদি জনতা এবং তাদের যারা উস্কাইছে, তারা একটা ওদের হাতে একটা যুক্তি উঠাই দিল। কি যুক্তি উঠাই দিল? দেখেন, আমাদের সঙ্গে ইন্ডিয়ার যে চুক্তিটা আছে, সেই চুক্তিতে বলা হয়েছে তারা আমাদের বন্দীকে ফেরত দিতে বাধ্য। খালি একটা অপশন আছে যেখানে ফেরত না দিলেও পারবে, সেটা হলো যদি আশ্রয়দাতা রাষ্ট্র মনে করে যে এই বন্দীকে ফেরত দিলে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন, তখন তারা নাও দিতে পারে। সিম্পলি এই ঘটনাটা আমরা ঘটাই দিলাম 32 নম্বর ধ্বংস করে। কি হলো? এখন তারা বলবে যে শেখ হাসিনা দেশে নাই, তার বাবার একটা বাড়ি যেটা ব্যক্তি মালিকানায় নাই, ট্রাস্টকে দিয়ে দেওয়া হয়েছে, প্রকারান্তরে এটা প্রপার্টি অফ গভর্নমেন্ট, এটা পাবলিক প্রপার্টি হয়ে গেছে, সেইটা ভেঙে গুড়িয়ে দিয়ে আপনারা আসলে এই সরকার আসলে একটা রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিয়েছে। যেহেতু তার বাড়িটাই রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় ইয়ে মধ্যে পড়ে গেছে, অতএব শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে পড়বেই। তাহলে শেখ হাসিনাকে কিন্তু আমরা আনার চেষ্টা যে করতে পারতাম, সেই জায়গাও কিন্তু আমরা একটা সমস্যা ক্রিয়েট করলাম এই বাড়িটা ভেঙে, এবং অন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িটা ভেঙে। এই কাজটা ইনিশিয়েট কে করেছে বলেন? ইনিশিয়েট কে করেছে? বিদেশি ভাষায় যে পীর সাহেব করছে ইনিশিয়েট, তো উনি তো আলটিমেটলি ইন্ডিয়াকে সুবিধা করে দিল রে ভাই। সে তো আলটিমেটলি শেখ হাসিনার সুবিধা করে দিল। সারাদিন শেখ হাসিনা নামে গালাগালি করে, আর আসল কামটা সে করে দেয় এইভাবে। এই জিনিসটা বুঝতে হবে। আমাদের অর্ধশিক্ষিত লোকেরা এটা বুঝে না, তারা পীর সাহেব জিন্দাবাদ বলে মাঠে নেমে যায়। এগুলি করে দেশে যখন অস্থিতিশীল সিচুয়েশন ক্রিয়েট করে, এই যে যদি অস্থিতিশীল হয়, কার লাভ রে ভাই? কার লাভ বলেন? যার লাভ সে তার পারপাস সাফ করতেছে, বুঝে না এটা? এবং এটা গভর্নমেন্ট পরে বুঝতে পারছে যে গভর্নমেন্ট এটা কি করলো। গভর্নমেন্ট তার
পাতা ফাঁদে পা দিছে, এখনো দিয়ে যাচ্ছে। এইটাই হলো ট্র্যাজেডি আমাদের। আরেকটা জিনিস বলে শেষ করি শেখ হাসিনার ব্যাপারটা নিয়ে, যে যখন বলছে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব, যেহেতু এখন পর্যন্ত আওয়ামী লীগের স্বীকৃত নেতা হলো শেখ হাসিনা, তো আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ে যায় নাকি লোকজন আছে একদম তৃণমূল পর্যায়ে, তারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে যে আমাদের নিষিদ্ধ করতেছে, তাহলে আমরা এর প্রতিবাদ করতে হবে, এটাকে প্রতিরোধ করতে হবে। এবং প্রতিরোধ করার জন্য তারা এখনকার পর্যন্ত দৃশ্যত যে নেতা শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে, তারা ভাবতেছে ওনাকে নিয়েই ফিরতে হবে। অথচ সরকার যদি বলতো যে আওয়ামী লীগের প্রত্যেকটা করাপ্ট লোকের, প্রত্যেকটা ক্রিমিনাল লোকের আমরা বিচার করব, কিন্তু আওয়ামী লীগের মতো থাকবে, আওয়ামী লীগ নতুন নেতৃত্বে গড়ে উঠুক, যদি এটা সরকার বলতো, তাহলে শেখ হাসিনা এবং তার এই করাপ্ট এবং ক্রিমিনাল যে লিডারশিপ আছে, এরা কোনোদিন বাংলাদেশে আসতে পারতো না, কোনোদিন রাজনীতিতেও আসতে পারতো না, নতুন লোকের মাধ্যমে আওয়ামী লীগ গড়ে উঠতো। কিন্তু তারা ওইখানেও একটা বোকামি করছে, এবং সেই বোকামিটা কিন্তু ওই মানে বাইরের প্রেসক্রিপশনই হয়েছে। এবং সেই বোকামিটা কি, তার দল নিষিদ্ধ করবে, তো কর বেটা, করতে পারবে। ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ডক্টর ইউনূসের গভর্নমেন্ট কোনোদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না, পারবে না। এখন এটা করলে পরে সারা দুনিয়া এটাকে গ্রহণ করবে না। কেন দেখেন না আপনি, জাতিসংঘ যখন রিপোর্ট দিয়ে গেল অনেক কথা কইছে, এক জায়গায় কিন্তু বলে দিচ্ছে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না। ইউরোপিয়ান কান্ট্রি গুলো তো পৃথিবীর কেউ এটাকে সাপোর্ট করবে না। তো এখন এই যে এই সরকারের যে নানা ধরনের যে ব্যর্থতার চিত্র আমাদের সামনে ফুটে এসেছে, তার মাঝে সবচেয়ে বেশি মানে যেটা আমাদের কাছে খুব বেশি আমাদেরকে কষ্ট দিয়েছে, সেটা হচ্ছে যে এই যে গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে বা যারা চোখ হারিয়েছে, তাদের অনেকেই কিন্তু এখনো পর্যন্ত ঠিক মতো চিকিৎসা সেবা পায়নি, এখনো পাচ্ছে না। তো আমরা সব ধরনের ব্যর্থতা, অযোগ্যতা এগুলোকে যদি একপাশে রেখে দেই, কিন্তু এই যে যারা আহত হয়েছে তারা যে ঠিক মতো চিকিৎসা সেবা পাচ্ছে না, এই ব্যর্থতাটা কি আসলে কোনোভাবেই এটা মানে এটা কি মানে ক্ষমা করা যায়? এই ব্যর্থতাটা, এটা এই পার্টিকুলার ব্যর্থতাটা নিয়ে আপনি কি বলবেন? দেখেন, এই ব্যর্থতাটা এটা মানে ক্ষমার অযোগ্য ব্যর্থতা, ক্ষমার অযোগ্য ব্যর্থতা। এইখানে যে আমি বললাম রে ভাই, যে ঝামেলাটা কোথায় হয়েছে, এদের মানে আহত হওয়ার ঘটনা, যারা আহত হয়েছে তাদের পেইনটা কেউ বুঝে না, বিশ্বাস করেন কেউ বুঝে না। একবার তারা মিছিল করে এসে একদম হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পর্যন্ত চলে আসলো, সেখান থেকে 50 গজ দূরে যমুনা, ডক্টর ইউনূস ওই বাসায় থাকেন। আমি সেই রাত্রে একটা টিভিতে টকশোতে বলছিলাম যে আমার জানতে খুব ইচ্ছা করে ডক্টর ইউনূস কি ঘুমাতে পাচ্ছেন, আমার জানতে খুব ইচ্ছা করে। তখন শীতকাল ছিল, এই শীতের মধ্যে যখন এই লোকগুলো, এই আহত অসুস্থ লোকগুলো হুইল চেয়ার নিয়ে খোলা রাজপথে বসে আছে, তখন ডক্টর ইউনূস কি গরম কফির কাপে চুমুক দিচ্ছিলেন নিজের শরীরে উষ্ণতা বৃদ্ধির জন্য? আমার এটা জানতে খুব ইচ্ছা করে। অথচ ডক্টর ইউনূস কে ছিলেন রে ভাই? জেলে যাইতেন, জেলে। সেখান থেকে এই লোকগুলোর যে অবদান, এই লোকগুলোর যে ত্যাগ স্বীকার, সেটার কারণে আজকে উনি এখানে আসছেন। এদের প্রতি তার কোনো ফিলিংস কাজ করে না। আমি বললাম না যে কোনো একটা উপদেষ্টা যদি আহত হইতো, গুলিবিদ্ধ হইতো, চোখ নষ্ট হইতো একটা উপদেষ্টার, তাহলে এদের দুঃখটা তারা বুঝতো। আমি এটাও বলি আপনাকে, যারা এই উপদেষ্টা মন্ডলীতে আছে, তারা, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, শতকরা 80% উপদেষ্টা কখনো এই আন্দোলনের সঙ্গে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, বুদ্ধিভিত্তিক কোনোভাবে এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল না। নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা হয়ে গেছে। আপনি যখন আন্দোলনে, যখন জন আন্দোলন তীব্র আকার ধারণ করছে, তখন যাই যদি আপনি এই আন্দোলনকারীদের বলতেন তোমরা আন্দোলনটা ভালো মতো করো, তোমরা যদি আন্দোলনটা সফল হও, তাহলে আমরা নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা বানাবো, বললে পরে ওই লোক কি করতো? আপনাকে যদি চর মারতো, ব্যাপারটা কে নূরজাহান বেগম, তাহলে স্বাস্থ্য উপদেষ্টা বানাইতে হবে। সে তো স্বাস্থ্য উপদেষ্টা বসে আছে, আবার স্বাস্থ্যের 12টা বাজাচ্ছে। সে বুঝেই না কি জিনিস, সে বুঝেই না। তাকে যদি বলা হয় কনসালটেন্ট, সে কনসালটেন্ট বলতে মনে করে যে বিভিন্ন রকম ফিনান্সিয়াল কর্মকাণ্ডের কনসালটেন্সি করে না ওরা, সে বোঝে না তো ভাই। আমি যে কথাটা বললাম, আমি কিন্তু বানিয়ে বানিয়ে বলতেছি না, আমি জেনে বলতেছি। এবং এটা কিন্তু ডক্টর ইউনূসও বুঝে, যদি পারছেন না, ওনাকে সরাবেন না। কেন সরাবেন না?
ওনার পরিচিত লোক, ওনার পছন্দের লোক, ওনার সঙ্গে দীর্ঘদিন কাজ করছেন, রিটায়ারমেন্ট হয়ে বাড়িতে নাতি নাতি নিয়ে খেলাধুলা করতো, কোন নাতি কি খাইতে পছন্দ করে সেটা বানাইতো, এগুলি করতো। ঠিক আছে, অবশ্যই বিনোদনের জন্য তারা এখানে আসছে, করতেছে কাজ। ডক্টর ইউনূস ভাই বাংলাদেশকে চেনে না, ইজ ক্লিয়ার। আপনি যখন উনি এই উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত উনি যত বছর ছিলেন বাংলাদেশে, মনে করেন আপনি গ্রামীণ ব্যাংক করার পরে আপনি একদম কড়াই গন্ডায় হিসাব নিয়ে দেখেন উনি কতদিন দেশে ছিলেন আর কতদিন দেশের বাইরে ছিলেন। উনি বাংলাদেশকে চেনে না, জাস্ট চেনে না, উনি যে গ্রামীণের কিছু লোকজনকে চেনে, এর বাইরে কাল চিটাগাং কিছু লোকজনকে চিনে, এই চিনে উনি। এই জন্যই তো লোকে বলছে যে এনজিও গ্রাম সরকার। তো এটা যে বাস্তবতা, এটা তাদের কোনো ফিলিংস যাদের জন্য কাজ করে নাই। আপনি আমাকে বলেন কতজন লোক আহত, কতজন লোক? এই লোকগুলির চিকিৎসা রাষ্ট্রের কোনো টাকাই খরচ করতে পারি। ডক্টর ইউনূস যদি এটা আহ্বান করে, আমার এই আন্দোলনে এই 1,500 লোক আহত হয়েছে, তাদের আমি সুচিকিৎসা করার জন্য বিশ্বের বড় বড় লোকজনকে করছি, আমি আহ্বান করছি, আমার টাকা নেই, আমি করতে পারছি না। দেখবেন যে 2 দিনের মধ্যে সবাইকে ভাগাভাগি করে সবাই নিয়ে নিছে বিভিন্ন দেশ, ঠিক আছে আমরা ট্রিটমেন্ট করে দিচ্ছি। উনি করেন না কোনো আহ্বান? উনি কি নিষ্ঠুর লোক? না, উনি নিষ্ঠুর লোক না, সদিচ্ছা না, উনি এটাকে মানে খুব সিরিয়াসলি নিচ্ছেন না। এই গভর্নমেন্ট একটা নন সিরিয়াস গভর্নমেন্ট। কোন, আপনি বলেন আজকে বছরের শিক্ষাবর্ষের মার্চ মাস চলছে, আমি আজকে থেকে আমি ফেব্রুয়ারি মাসে 28 তারিখ পর্যন্ত খবর জানি, তখনও সব স্কুলে বই যায় নাই। বাংলাদেশে এর আগে হাসিনা এত সমালোচনা করছি, হাসিনার আমলেও বই যায় নাই, কোনো সন্দেহ নাই, শেষ দিকে যায় না। কিন্তু তারা এগুলি কি বই যায় নাই? এগুলি বিভিন্ন সহায়ক গ্রন্থ আছে না, এগুলি যাইতে একটু সময় লাগতো। কিন্তু হাসিনার আমলে কিন্তু ঠিকই 1 তারিখে বই উৎসবটা হইতো, ঠিকই 1 তারিখে বই উৎসব হইতো। এই বছর তারা বই উৎসবই করে নাই। আর আমাকে অনেকে আপনাদের যে যারা আছেন পীর সাহেব, উনি বলছেন আমায় নাকি মানে বই নিয়ে, আমি একবার বলছিলাম যে 1 তারিখে আমি বই উৎসব করতে পারবো না, উনি খুব মাইন্ড খাইছেন, মাইন্ড করে আমাকে বলছেন হ্যাঁ যায় না, অমুক তমুক হাবি যাবি। আরে ভাই, এইবার বইয়ের দরকার ছিল 40 কোটি, বই গেছে 6 কোটি।